আমার পিছনে যে মানুষগুলোকে দেখছেন, এই মানুষগুলোকে চেনে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুব কমই হবে। গত ১৫ বছর যাবৎ বীর দর্পে এই দেশ পরিচালনা করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং সেই সময়টিতে ওনারা যে যা বলতো সারা বাংলাদেশে তাই হতো এবং তা হতে বাধ্য হতো। কি অভাব ছিল এই মানুষগুলোর? থাকার জায়গা, খাবারের টাকা, না সমাজের আধিপত্য? কোনোটারই অভাব ছিল না তাদের। তবুও কেন এই ক্ষমতার পালাবদলের পরে কাউকে দেশ ছেড়ে চলে যেতে হলো? এবং যারা দেশ ছাড়তে পারেনি তারা এখনো হয়তো কিছু লুকিয়ে আছে, এবং যারা লুকিয়ে থাকতে পারেনি তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে এবং একের পর এক বিভিন্ন মামলায় তারা রিমান্ডে যাচ্ছে অথবা জেলের ঘানি টানছে। কেউ আবার এই জেল থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আকুতি মিনতি করছে। এমনটাও আদালতে আমরা শুনতে পেয়েছি। যে প্রসঙ্গ নিয়ে এই কথা বলা সেটি হলো যে তাদের জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। না অভাব ছিল থাকার, না অভাব ছিল খাওয়ার, না অভাব ছিল সমাজে আধিপত্য বিস্তার করার। তবুও কেন এমনটা হলো? আমরা বাংলাদেশের মানুষজন রাজনীতিবিদ এবং সমাজসেবার সংজ্ঞা হয়তো ভুলতে বসেছি। যদি আমরা সমাজের একজন প্রকৃত সেবক হয়ে থাকি অথবা প্রকৃত রাজনীতিবিদ হয়ে থাকি, তাহলে ক্ষমতার পালাবদলে তো এমনটি হওয়ার কথা নয় যে আমাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে অথবা সমাজ থেকে লুকিয়ে থাকতে হবে। এমনটি হওয়ার কারণ কি? আমরা ধরে নিতে পারি আওয়ামী লীগের শাসন আমলের গত ১৫ বছরে প্রথম ২০০৯ সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জনগণের রায় নিয়ে সরকার গঠন করে। তারপর ২০১৪, ২০১৯ এবং ২০২৪ এই তিনটি নির্বাচন একেবারেই বিতর্কিত এবং বলা চলে দিনের ভোট রাতে করে অবৈধভাবে সাংসদ নির্বাচিত হয়ে গত ১০টি বছর তারা দেশ চালিয়েছে। সেই দেশ পরিচালনা করতে না ছিল জনগণের ম্যান্ডেট, না ছিল বিরোধী দলের পার্টিসিপেট, না ছিল আন্তর্জাতিকভাবেও কোনো সাপোর্ট। তবে একেবারেই ছিল না তা নয়, একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে হয়তো আন্তর্জাতিক মহল ওইভাবে হস্তক্ষেপ করতে পারে না বলেই কারো কারো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য হলেও সম্পর্ক রাখতে হয়। যাই হোক, দেশের জনগণ, দেশের মানুষ জানে যে গত ৩টি নির্বাচন আসলে কিভাবে হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে, কেন এইভাবে বিতর্কিতভাবে নির্বাচিত হয়ে কেন সংসদে যেতে হবে, কেন দেশ পরিচালনা করতে হবে? গত ৫৩ বছরে এদেশের সাধারণ মানুষের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা কি পূরণ করতে পেরেছে এদেশের রাজনীতিবিদরা অথবা গত ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে? বারংবার শুধু একটি কথাই আপনি শুনবেন যে এদেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করতে চায় রাজনীতিবিদরা। এর বাহিরে এদেশের সাধারণ মানুষের যে আরো মৌলিক কিছু চাহিদা যে রাষ্ট্র তাদেরকে দিতে বাধ্য, সে ব্যাপারে কিন্তু কোনো আলোচনা কখনোই হয় না। শুধু আলোচনা একটাই, এদেশের মানুষের ভোটের অধিকার তারা রক্ষা করতে চায় এবং ভোটের অধিকার রক্ষা হলেই নাকি এদেশে সবকিছু হয়ে যাবে, সব সমস্যা দূর হয়ে যাবে। তো গত ৫৩ বছরে তো অনেকবারই ভোট হয়েছে এবং ভোটের অধিকারও রক্ষা হয়েছে। কই পরিবর্তন তো আসেনি এদেশের সাধারণ জনগণের। নানান আলোচনায় এবং নানান বাস্তবতায় বারবার প্রমাণিত হয়েছে বাংলাদেশের রাজনীতি একটি ব্যবসায়ী কাঠামোতে পরিণত হয়েছে। কারণ এখানে রাজনীতিবিদদের বাইরে সমাজে প্রতিষ্ঠিত যে শ্রেণী পেশার মানুষ রয়েছে তারাও রাজনীতিতে আসতে চাচ্ছে এবং সাংসদ হতে চাচ্ছে। যদি কোনো ক্রমে একবার আওয়ামী লীগ অথবা নৌকার টিকিট পেয়ে যেত, তাকে আর পিছনে তাকানোর সুযোগ নেই। সমাজে আধিপত্য বিস্তার থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স দেশে তো হবেই, বিদেশের মাটিতে গাড়ি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সুইস ব্যাংকে
টাকাও বিপুল পরিমাণ জমা হয়ে যাবে। গত 10 বছরের বাস্তবতা এমনটাই বলছে। সুইস ব্যাংক থেকে নানান সময় প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা জমা পড়েছে সুইস ব্যাংকে। দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, আমেরিকার মতো দেশে সেকেন্ড হোম গড়ে তোলা, গাড়ি কিনা, সেখানে ব্যবসা প্রতিষ্ঠা করা, বাড়ি করা, সব কিছু করাই ছিল গত 15 বছরে যারা এদেশ পরিচালনা করেছে তাদের মূল লক্ষ্য এবং মূল কাজ। এই সমস্ত কাজগুলো ক্ষমতায় থাকাকালীন সময়ে কিছুটা আলোচনায় এলেও যেহেতু আওয়ামী লীগ গত 15 বছর ধরে ক্ষমতায় ছিল সেহেতু তেমন কোনো সরব হয়ে উঠতে পারেনি এসব আলোচনা। ক্ষমতা চলে যাওয়ার পর যখন বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছে তখন একের পর এক বেরিয়ে আসছে নানান চাঞ্চল্যকর তথ্য। রাজনীতিবিদ থেকে শুরু করে আমলা, মন্ত্রী, এমপি কে পিছিয়ে আছে অর্থ পাচারে। এমন রাজনীতি করার কি খুব বেশি প্রয়োজন? একজন মানুষ বেঁচে থাকার জন্য তার জীবনে কত টাকার প্রয়োজন হয়? একজন মানুষ বেঁচে থাকার জন্য কি সুইস ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা জমা রাখতে হয়? একজন মানুষ বেঁচে থাকার জন্য কি কানাডার বেগম পাড়াতে 1000 কোটি টাকা দিয়ে বাড়ি কিনতে হয়? গত 53 বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষকে ঠকিয়ে এদেশের অসাধু রাজনীতিবিদ এবং অসাধু ব্যবসায়ীরা তাই করেছে। আমাদের আরও বেশি সতর্ক হতে হবে ভবিষ্যতে আমরা কাদের সংসদে পাঠাবো। আগামীতে যারা সংসদে আসবে অথবা আসতে চায় তারা কি পারবে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে? লেজুর ভিত্তিক রাজনীতিবিদদের দিয়ে এলাকা ভিত্তিক চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার ইজারা নিয়ে সাধারণ মানুষকে শোষণ করা, এগুলো বন্ধ করতে? ভবিষ্যতের রাজনীতিবিদরা কি পারবে তাদের সমস্ত সম্পত্তির স্বচ্ছ একটি হিসাব দিয়ে রাজনীতিতে আসা এবং প্রতি বছর সেই সম্পদের স্বচ্ছ হিসাব প্রদান করা? আমরা গত 10 বছরে দেখেছি প্রত্যেকটি মন্ত্রী এমপির প্রত্যেক বছর পার হতে না হতেই তাদের সম্পদ বেড়ে যেত 100 থেকে 1000 গুণ। একজন মানুষের সম্পদ এক বছরে 100 থেকে 1000 গুণ কিভাবে বেড়ে যায় তা আমাদের বোধগম্য নয়, কিন্তু বাস্তবতা এটাই এবং বেড়েছে, এটাই সত্যি কথা। সবাই মিলে আমাদের এই ধরনের রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করে স্বচ্ছ, সুন্দর, প্রকৃত সমাজসেবক হিসেবে যারা সমাজে কাজ করতে চায় তাদেরকেই গ্রহণ করতে হবে রাজনীতিবিদ হিসেবে। সেই প্রত্যাশায় প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্ত। ভালো থাকবেন।